শুভ সন্ধ্যা। মুক্তকের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে এবং সেখানে আমাকে বলতে বলার জন্য আমি খুব আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। খুবই সুন্দর চলছিল, গান, কবিতা, অভিভাষণ পাঠ হলো, আমরা মঞ্জুস্মৃতির গান শুনলাম। আবার মঞ্জুস্মৃতির সামনে আবার আমাকে বলতে হবে, এটা আর একটা খুব কঠিন কাজ। তো নজরুলের গতদিন আমি রবীন্দ্রনাথের যে প্রোগ্রামটা হয়েছিল সেখানে বলেছিলাম, আর আজকে নজরুল সম্পর্কে বলতে গিয়ে ছোট্ট করে একটু তার প্রেক্ষাপটটা বলা দরকার। নজরুল যখন আসছেন, রবীন্দ্রনাথ তখন একদম মধ্য গগনে, বাংলা সাহিত্যের মধ্য গগনে, তার আশেপাশে ছোট ছোট কিছু তারা, প্রায় নিষ্প্রভ কিছু তারা দেখা যাচ্ছে। এই যে রবীন্দ্রনাথকে যে একটা ধারা তৈরি হচ্ছে, সেই ধারা থেকে একদম ভাষা বদলে, ভঙ্গি বদলে আসছেন নজরুল, বাংলা সাহিত্যে আসছেন। নজরুল একটা পত্রিকা করেছিলেন, পত্রিকাটার নাম ছিল ধূমকেতু, লাঙল নামে একটা পত্রিকা করেছিলেন। তো বাংলা সাহিত্যে নজরুলেরও আবির্ভাব প্রায় ধূমকেতুর মতো। আমরা যদি তার বেড়ে ওঠা, তার পারিবারিক এটা একটু দেখি, তাহলে দেখবো সেইখানে কিন্তু সেই অর্থে তেমন কোনো শিক্ষার বা তেমন কোনো সংস্কৃতির কোনো ঐতিহ্যই ছিল না। গ্রামীণ একটা ঐতিহ্য ছিল, লেটর দলে গান লেখা, গান গাওয়া, এটা ছিল। তিনি হচ্ছেন, তাকে ছোটবেলায় যেমন দুঃখু মিয়া বলে ডাকা হতো, সত্যি সত্যি তিনি একজন জনম দুঃখী। কোনোদিন ঠিকঠাক কোনো আশ্রয় পাননি, ঠিকঠাক কোনো লেখাপড়াও হয়নি। কখনো শিয়ারশল রাজ স্কুলে, কখনো গ্রামের পাঠশালায়, কখনো কুমিল্লায় দড়িরামপুরে। ভাবা যায় সেই সময় ধরুন শিয়ারশল থেকে, আসানসোল থেকে দড়িরামপুরে এক দারোগা, কখনো রুটির দোকানে কাজ করছেন, সেই রুটির দোকানে কাজ করা থেকে কাজ করে মার খায় আর গান করে, কাজ করে মার খায় আর গান করে। সেই গান করা দেখে এক পুলিশ অফিসার তিনি ধরে নিয়ে গেলেন কুমিল্লার সেই দড়িরামপুরে স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করে দিলেন। এবার সেখান থেকেও পালিয়ে এলেন। সেখান থেকে পালিয়ে এসে তারপরে শিয়ারশল রাজ হাই স্কুলে ভর্তি হলেন রানীগঞ্জের কাছে। আমাদের সৌভাগ্য যে সেইখানে সহপাঠী হিসাবে পেয়েছিলেন শৈলজারঞ্জন মুখোপাধ্যায়কে। তার লেখা একটা শৈলজারঞ্জনের একটা খুব ভালো বই আছে, অনেকগুলো লেখা আছে, তার মধ্যে কেউ ভোলে না কেউ ভোলে, ছোট্ট চটি একটা বই। সেইখানে আপনারা নজরুলের সেই স্কুল জীবনের, বিদ্যালয় জীবনের ছবি এবং এই বন্ধু, তারা মাঠে মাঠে ঘোরা, গান বাঁধা। এবং এখানে একটা মজার ব্যাপার, শৈলজারঞ্জন পুরো তখন কবিতা লিখতেন আর নজরুল গল্প লিখতেন। নিয়তির কি পরিহাস, পরে একদম উল্টো হয়ে গেল, যে শৈলজারঞ্জন ঔপন্যাসিক এবং গল্পকার হিসেবে প্রতিষ্ঠিত হলেন, আর নজরুল প্রতিষ্ঠিত হলেন কবি হিসেবে। এরকম যখন চলছিল, আর ওইখানে আরেকটা কথা বলার আছে, ওই স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন কুমুদ রঞ্জন মল্লিক। এটাও একটা নজরুলের সৌভাগ্যের বিষয়। আর ওইখানে শিক্ষক হিসাবে পেয়েছিলেন নিবারণ চন্দ্র ঘটক বলে এক মাস্টারমশাইকে পেয়েছিলেন। তিনি বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী এবং যুগান্তর দলের সমর্থক ছিলেন। তার কাছে থেকেও বোধহয় কোথাও কোথাও একটু উৎসাহ লাগে, মানে কোথাও কোথাও থেকে একটু ইন্ধন লাগে, না হলে একটু প্রদীপটা জ্বালানোর জন্য একটা দেশলাই কাঠির একটু আগুনেরও প্রয়োজন হয়। যেমন করে আমরা নেতাজির ক্ষেত্রেও দেখেছি যে কটকে তার মাস্টারমশাই, স্কুলের মাস্টারমশাই, কলেজে দেখেছি যে সেখান থেকেও স্বাধীনতা সংগ্রামে যে উৎসাহ পাওয়াটা, দেশের কথা বলাটা। তো নজরুলের ক্ষেত্রেও সেই রকম আমরা দেখলাম। এবং তারপরে নজরুল চলে গেলেন হঠাৎ একদিন বহিমিয়ান, বহিমিয়ান কোনো বাঁধন মানেন না। যখন তখনকার 10ম শ্রেণীতে পড়ছেন, সেই সময় সামনে পরীক্ষা, বোধহয় টেস্ট পরীক্ষাও বোধহয় দেননি, চলে গেলেন। শৈলজারঞ্জনও করেছিলেন যে বাঙালি পল্টনের যে 39 নম্বর যে বাঙালি পল্টন, সেইখানে নাম লিখিয়েছিলেন। নজরুল তাদের যে টেস্ট হয়, শারীরিক এর যে টেস্ট হয়, সেটাতে পাশ করেছিলেন। শৈলজারঞ্জন সেটাতে পাশ করেননি, তিনি চলে গেলেন
সেনাবাহিনীতে। সেনাবাহিনীতে সেখানে সেনাবাহিনীর যে শৃঙ্খলিত জীবন, তারপরে বলা হয় করাচি পর্যন্ত গেছেন, কেউ কেউ বলেন যে মেসোপটেমিয়া পর্যন্ত গেছিলেন। সেটা নিয়ে মুজাফফর আহমেদ পর্যন্ত যে যার সংশয় আছে কতদূর পর্যন্ত গেছিলেন। আর নজরুলের যেটা সবচেয়ে বড় সমস্যা, অগোছালোপনা, গৃহিণীপনার যেটা অভাব, যে কোথাও তো কোনো রেকর্ড সেইভাবে রাখতেন না। যেমন রবীন্দ্রনাথের খণ্ডে খণ্ডে আমরা চিঠিপত্র পাই, নজরুলের চিঠিপত্র প্রায় পাওয়াই যায় না। মানে তাকে লেখা চিঠিপত্র পাওয়া যায় না, তার লেখা চিঠিপত্র পাওয়া যায় না। গান ধরুন লিখেছেন, যাদের গান শেখাতেন তাদের খাতাতেই গান লিখে দিয়েছেন, গান সুর দিয়েছেন, সেই গান হয়তো সেই খাতার সাথে সেই গানও হারিয়ে গেছে। এরকম গান কিন্তু অজস্র, গান কবিতা এরকম অজস্র। তো সেই নজরুল সেই সেনাবাহিনী থেকেই কিন্তু কলকাতার পত্রপত্রিকায় মানে লেখা পাঠাতেন। মুক্তি বলে একটা কবিতা তখনকার বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির পত্রিকায় লেখাটা বেরিয়েছে। আর বাউন্ডুলের আত্মকথা বলে একটা আত্মজীবনীমূলক এবং একটা চিঠিপত্রের ঢঙ্গ একটা লেখা বেরোচ্ছে, পত্র উপন্যাসা বলা যেতে পারে। তো সে বাউন্ডুলের আত্মকথাও তখন ধারাবাহিকভাবে একটা অংশ বেরোচ্ছে, হয়তো বেরোচ্ছে না এরকম। পরে একসময় তো বাঙালি পল্টন যখন ভেঙে গেল, নজরুল কলকাতায় চলে এলেন এবং বন্ধু বান্ধবদের সাথে, শৈলজরঞ্জন তো তখন ছিলেনই, আরো কাজী আব্দুল ওদুদ, পবিত্র গঙ্গোপাধ্যায়, মুজাফফর আহমেদের সাথে আলাপ হলো, এগুলো তো সব আছে জীবনের কথা। এই বন্ধুত্বটা নজরুলকে একটা খুব বড় সুযোগ করে দিল যে কলকাতার যে সাহিত্যিক এবং সংস্কৃতি মণ্ডলীতে, সংস্কৃতির যে জগৎ, সেখানে নজরুলের একটা পরিচিতির জায়গা করে দিল। আর মুজাফফর আহমেদের মতো মানুষকে বন্ধু হিসেবে পাওয়া, সেটা বোধহয় আরো একটা, শুধু বন্ধু নয়, একদম এক ঘরে থাকছেন, সেটাও একটা বড় পাওনা। মুজাফফর আহমেদ বয়সে বড় ছিলেন, 10 বছর 10 বড় ছিলেন। আপনারা নজরুল স্মৃতিকথা, মুজাফফর আহমেদের কাজী নজরুল স্মৃতিকথা যে বইটা, সেটাতে এসব কথা পাবেন। এখনই রহিম যে একটা অভিভাষণ করলো, সেই অভিভাষণটাতে বোধহয় নজরুলের প্রায় নিজের কথাগুলো, এখানে বোধহয় একটু আছে যে ওটা রবীন্দ্রনাথের মৃত্যুর পরেই লেখা নয়, কিন্তু এটা নজরুলের প্রায় কি বলবো শারীরিকভাবে বেঁচে থাকা। নজরুলের এর আগে এই অভিভাষণটার পরে খুব বেশি দিন নজরুল সুস্থ ছিলেন। তো সেই নজরুলের মূল সূত্রটা বোধহয় অভিভাষণে আছে। আরো এরকম অনেক অভিভাষণ আছে, যেমন দেখবেন নজরুলের জেল থেকে বেরোনোর সময় রাজবন্দি জবানবন্দি বলে যে লেখাটা লিখেছিলেন, সেখানে প্রায় তা বেঁধে দিলেন যে তিনি কি করতে এসেছেন, তিনি কি করতে চান, এবং তিনি কি করেছেন, আর তার জন্য রাজা বা তখনকার আমাদের ব্রিটিশ শাসক কি কেন ভয় পাচ্ছেন, এই সব এগুলো। বিদ্রোহী কবিতাতে পৃথিবীর ইতিহাসে বোধহয়, জানি না মানে ভাষার মানে মুস্তফা আলীর ভাষায়, ভাষার অন্তরালে এরকম আরো কোনো ইতিহাস লুকিয়ে আছে কিনা, একটা কবিতা লেখার জন্য, একটা মাত্র কবিতা লেখার জন্য একটা মানুষের নামের সঙ্গে চিরদিনের জন্য একটা নাম জুড়ে যাবে, যে বিদ্রোহী কবিতা লেখার জন্য বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি পাওয়া। এবং তার এই বিদ্রোহ তো শুধু নানা রকমের বিদ্রোহ, অসাম্যের বিরুদ্ধে বিদ্রোহ, সামাজিক নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহ, আমাদের জাত পাত, হিন্দু মুসলিম, পুরুষ নারী, মানে সহস্র রকমের আমাদের যে ভেদাভেদ আছে, তার বিরুদ্ধেও বিদ্রোহ। এই বিদ্রোহী কবিতাটা লেখা, একটা কথা বলা হয় অনেকদিন আগে, এটা 96-97 সালে থেকে বাংলাদেশের একজন ফরহাদ মাঝার একটা অসাধারণ কথা বলেছিলেন। অ্যাকচুয়ালি কবিতা তো লেখা যায় না, কবিতা নাজেল হয়। নাজেল হওয়া মানে অ্যাকচুয়ালি আকাশবাণী হয়। কবিতা ওইভাবে অ্যাকচুয়ালি সত্যি সত্যি বোধহয় তাই, কষ্ট করে লেখা যায় না। এই কারণে একটা বয়সের পরে অনেকেই কবিতা লেখা ছেড়ে দেন, কবিতা তখন আর আসে না। নজরুল এই কবিতাটা ঠিক যদি নাজেল হওয়া শব্দটা বলা হয়, মুজাফফর আহমেদ এবং নজরুল একই ঘরে দুটো আলাদা বিছানায় শুয়েছিলেন। মুজাফফর আহমেদ ঘুমিয়ে পড়েছেন, নজরুল ঘুমিয়ে গেছিলেন, তারপরে উঠে দেখছেন আলো জ্বলছে, এবং কলমের তালি শেষ হয়ে যেতে পারে, কখন দেরি হয়ে যেতে পারে, তার জন্য পেন্সিলে এই কবিতাটা, বিদ্রোহী কবিতাটা লেখা হয়েছিল, পেন্সিলে লেখা হয়েছিল। এবং
জীবনানন্দের ভাষায় যদি মহাকবিতা বলি, এই মহাকবিতা একবারে লেখা হয়েছিল, এরকম নয় খসড়া করে করে খসড়া করে করে খসড়া করে করে। এবং তার পরের দিন মোজাফফর আহমেদ ঘুম থেকে ওঠার পরে তাকে কবিতাটা নজরুল পড়ে শোনালেন। এবং তারপরে তো বন্ধু মহলে আলোড়ন। এবং এই কবিতা কোথায় ছাপা হবে, তখন নজরুলের যে বন্ধু মুসলিম ভারত বলে একটা পত্রিকা ছিল, আফজালুল হক ইয়ে করতেন, তার মাসিক পত্রিকা, সে প্রথম চেয়ে নিল যে এই কবিতাটা আমি ছাপবো। তখন বন্ধু মহলে আলোড়ন পড়ে গেল যে এই তো মাসিক পত্রিকা, আরো তো 20 দিন পরে কি আরো 25 দিন পরে ছাপা হবে, ততদিন আমরা অপেক্ষা করতে পারবো না। তখন অরবিন্দ ঘোষের ভাই যে বারিন ঘোষের বিজলি বলে পত্রিকায় এই কবিতাটা ছাপা হলো। বাংলা ভাষায় এবং বোধহয় পৃথিবীর বহু ভাষার ক্ষেত্রে একটা কবিতার জন্য একটা পত্রিকা 3 বার থেকে 4 বার রিপ্রিন্ট করতে হয়েছিল একটা পত্রিকা। শুধু এই কবিতাটার জন্য ওই পত্রিকাটা রিপ্রিন্ট করতে হয়েছিল। মানে যারা পত্রিকা বিক্রেতা তারা এসে পত্রিকা দপ্তরে বসে থাকতেন যে আমাদের পত্রিকা দিন, মানে এতটাই আছে। তো এই ঘটনাটা একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। তারপরে তো নজরুলের যে বাংলা সাহিত্যে এই নিয়ে আবার একটা মজার ইয়েও আছে, আখ্যান আছে, মানে এটা সত্য মিথ্যা সবসময় প্রতিষ্ঠা করা যায় না। মহিতলাল মজুমদারের আমি বলে একটা গদ্য আছে। মহিতলাল মজুমদার খানিকটা তখন নজরুলকে অভিভাবকত্ব করছেন, নজরুলকে উৎসাহ দিচ্ছেন, নানা পত্র পত্রিকায় যোগাযোগ করিয়ে দিচ্ছেন। মহিতলাল মজুমদার একটু বয়সে বড়, তখন মহিতলাল বাংলা সাহিত্যে প্রতিষ্ঠিত কবি। এবং মহিতলালের সাথে তখন নজরুলের এটা হলো যে মহিতলাল দাবি করলেন যে মহিতলালের লেখা যে আমি বলে যে গদ্যটা, সেইখান থেকে প্রেরণা পেয়ে নজরুল এই কবিতাটা লেখেন। সত্য মিথ্যা আমরা জানি না, যদি পেয়েও থাকেন তাহলে একটা মৌলিক সৃষ্টি। আর একটা জিনিস দেখবেন, ওই 22 বছরের একটি যুবক, সে ওইখানে মানে বাংলা সাহিত্যে এই প্রথম যে মিথ, হিন্দু এবং মুসলিম মিথ যে অনায়াস ভাবে এলো। পরে আমরা তার কবিতাতে দেখবো, তার গানে দেখবো যে ওই যে ইসরাফিলের মহাহংকার আমি পিনাক পানি ভ্রমণ, পিনাক পানি এলো, ছায়ানট এলো। ওইখানে খানিকটা আগে হচ্ছিল যে ধরেন যে পিনাক পানি আর ইসরাফিল একই সঙ্গে আসছে। পিনাক পানিও আশীর্বাদে ইসরাফিল হচ্ছে মহাপ্রলয়ের দিনে ইসরাফিল মানে সিঙ্গা কববে, মানে আর তারপরে মহাপ্রলয়টা হবে। এই যে পাশাপাশি এলো, মহাপ্রলয়ের আমি সাহিত্য, আমি ভীম ভাসমান মাইন, আমি নটরাজ, আমি হাম্বি, যে এই যে নটরাজ হাম্বি, মহাপ্রলয়ের আমি, মহাপ্রলয়ের কথা তো এতেও আছে, আপনার খ্রিস্টিয়ান এতেও আছে মহাপ্রলয়ের কথা। এই যে নানা মিথ আনা, এর অনায়াস ভাবে নজরুল মিথকে ব্যবহার করেছেন। তার গানে আমরা দেখবো যে ওই যে একটা তাজমহল না, মমতাজ তোমার তাজমহল, যেন ফেরদৌসের এক মুঠো প্রেম, যেন বৃন্দাবনের এক মুঠো প্রেম। এই যে ফেরদৌস মানে হচ্ছে বেহেশত, যে বেহেশতের এক মুঠো প্রেম, আবার বৃন্দাবনের এক মুঠো প্রেম। এটা এর আগে আমরা এইভাবে মিথকে ব্যবহার করে। এবং পরে আমরা দেখবো, পরে একটা অসাধারণ লেখা পড়েছিলাম হুমায়ুন কবিরের একটা লেখা, যেটা এইরকম একটা ইয়ে যে উত্তরাধিকার, যে রামায়ণ মহাভারত ভারতীয় যে ঐতিহ্য, ভারতীয় যে মিথ, তাতে উত্তরাধিকার তো আমাদের সবার। কোনো ভাষা যেমন কোনো হিন্দু মুসলিমের হতে পারে না, কোনো মিথ বা কোনো পুরাণ বা কোনো মহাকাব্যই সেরকম কোনোভাবেই কোনো বিশেষ ধর্মের, বিশেষ জাতির, বিশেষ এর হতে পারে না। তো এই নজরুলের উত্তরাধিকার বহন করতে, যদি জন্মসূত্রে বলি, সেটা হচ্ছে মুসলিম যে মিথ উত্তরাধিকার, সেটা যেমন ব্যবহার করছেন, তেমনি ব্যবহার করছেন যে আমাদের ভারতীয় যে মিথ, আমি হিন্দু মিথ না বলে যদি ভারতীয় মিথ বলি, পুরাণ বলি, সেইগুলোকে ব্যবহার, বিভিন্ন চরিত্র আসছে। ওই গানটাতেও দেখবেন চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। সেখানে মহারাজা হরিশ্চন্দ্র, সেখানে হরিশ্চন্দ্রের কথা আসছে, রামচন্দ্রের কথা আসছে। আবার এখানে যে নারী কবিতাটা পড়া হলো, সেখানে রামের কথা এসেছে, বলছে রাম লব কুশে কিন্তু পালন করলো সীতা, তাদের লালন করলো সীতা। এই যে এই জায়গাটা একটা অসাধারণ জায়গা, এবং এটা নিয়ে ভীষণ রকমের চর্চা হওয়া উচিত আজকের এই বৈরী সময়ে তো বটেই। নজরুল আরেকটা কাজ করলেন, যেটা হলো যে আপনার বাংলা ভাষাতে
এর আগে করেছেন, আমরা মহিতলাল মজুমদারে দেখেছি, সত্যেন দত্ততে দেখেছি, আমরা ইভেন ভারতচন্দ্রের লেখাতেও আমরা আরবি ফার্সি শব্দ অল্প বিস্তর পেয়েছি, কিন্তু আরবি ফার্সি শব্দের যে অনায়াস যে ব্যবহার নজরুল করলেন। অ্যাকচুয়ালি একটা ভাষা দিদি আছেন, ভাষা তো হচ্ছে বহতার নদীর মতো, সেই নানা জায়গা থেকে নানা সম্পদ সংগ্রহ করে আর বয়ে চলে, আর সেই ভাষা সংগ্রহ করতে ভয় পায় যে ভাষা মরে যায়। বহমান ভাষা, জীবিত ভাষা নিতে ভয় পায় না। তো ভাষা তো সমৃদ্ধ হয় সেইভাবেই তখনই যখন বিভিন্ন ভাষা থেকে যে সম্পদ, শব্দ বা ভাব প্রকাশের জন্য যে যা কিছু প্রয়োজন সেগুলো গ্রহণ করা, বা যারা বড় কবি তাদেরকে ভাষা আবার তৈরি করে নেন। যেমন করে আমরা দেখব মাইকেল মধুসূদন দত্তের সময়ও লেখাতেও দেখবো যে এই রীতি, ধরুন ওই রকম যে অমৃতাক্ষর ছন্দ, সেই ছন্দ কিন্তু তার আগে নেই, তিনি তার ভাষা তৈরি করে নিচ্ছেন, তার ছন্দ করে নিচ্ছেন। এবং নজরুলও কিন্তু নিজের ভাব প্রকাশের জন্য, নিজের কি বলবো মত প্রকাশের জন্য, যে হয়তো বাংলা ভাষা, বাংলা শব্দ সেই অনুসারী হচ্ছে না, তাহলে আমাকে একটা ভাষা তৈরি করে নিতে হবে যেটা আরবি ফার্সি শব্দ যদি আসুক। এবং মজা লাগে যে একটা পত্রিকায় ধরুন নজরুলের কবিতা ছাপা হচ্ছে, নিচে ফুটনোটে অনেক শব্দের মানে দেওয়া থাকছে, অর্থ অনেক কবিতায় ফুটনোট দেওয়া আছে। তো এই যে এইভাবেই তো ভাষা সমৃদ্ধ হয়, এইভাবেই তো ভাষা আসে, এভাবেই তো আমাদের সাহিত্য এগোয়, ভাষা এগোয়। তো এই করতে করতে নজরুল আরো একটা কাজ করলেন। আমাদের খানিকক্ষণ আগে সর্বহারা থেকে কবিতা পড়ানো হচ্ছে, মানে আবৃত্তি হয়েছে, সাম্যবাদী থেকে হয়েছে। এই দুটো জায়গাও একটু বলা দরকার। সাম্যবাদী নজরুল যে সেই অর্থে প্রাতিষ্ঠানিক বা একদম মানে কমিউনিজমের পাঠ নিয়ে সাম্যবাদী হয়েছেন তেমন পাওয়া যায় না, তেমন কোনো নিদর্শন পাওয়া যায় না। কিন্তু যখন মানে সেনাবাহিনীতে আছেন তখন যে পত্রোপন্যাস লিখছেন, তখন যে গল্পগুলো লিখছেন, তাতেও কিন্তু লাল ফৌজের কথা পাওয়া যাচ্ছে, লাল ফৌজের কথা। এবং তখন তো অক্টোবর বিপ্লব হয়ে গেছে, সোভিয়েত রাশিয়ায় কমিউনিজম এসে গেছে, 17তে আসছে নজরুলের ধরনের এই লেখাগুলো হচ্ছে 19-20 এই সময় লেখা হচ্ছে। এই যে লাল ফৌজের কথা কিন্তু আমরা নানাভাবে পাচ্ছি। আর একটা আমি খুঁজে পেলাম না, যে সাম্যবাদী আন্দোলনের সূচনা পর্বে নজরুল বলে একটা লেখা আমি তৈরি করেছিলাম অনেকদিন আগে, বোধহয় 15-16 বছর আগে। সেইখানে যে বাংলায় যখন সাম্যবাদী যে আন্দোলন তৈরি হচ্ছে, সেই সময় যারা একটা দল গঠন করা হচ্ছে, সেই সময় যেমন থাকছেন, মুজাফফর আহমেদ থাকছেন, হেমন্ত কুমার সরকার থাকছেন, তেমনি নজরুল ছিলেন। 27 জনের একটা লিস্ট পাওয়া যায় ওই দলটা তৈরির সময়, তার মধ্যে নজরুলও ছিলেন। এবং নজরুল হয়তো এই মানে শাস্ত্র মেনে কন্টিনিউ করার কথা না, ওনার যা চারিত্রিকে তাকে কন্টিনিউ করার কথা নয়, কিন্তু তার যে মানবিক, যে ওই অমিতাভ দাশগুপ্তের একটা অসাধারণ, আমার হৃদয় যতটা বামে তার থেকে বেশি বামপন্থী আমি নই। তো এই যে নজরুল হয়তো সেই বামপন্থী রাজনীতির সাথে আর যুক্ত। আর আরেকটা ভুলে গেলাম, এই যে ইন্টারন্যাশনাল কমিউনিস্ট ইন্টারন্যাশনাল, এটা বাংলায় প্রথম অনুবাদ করছেন কিন্তু নজরুল, প্রথম অনুবাদ করছেন বাংলা ভাষায়, প্রথম অনুবাদ করলেন নজরুল। এখন অবধি সব থেকে এখন অবধি সব থেকে ঠিকঠাক। তো লেবার পার্টিও তৈরি করলেন, কিন্তু নিজেদের তার মধ্যে আবার থাকলেন না, এবং রয়ে গেল বিষয়গুলো। আচ্ছা, তো এই সাম্যবাদী ধর্ম যে দাহি সাম্যের গান, মানুষের কিছু নয়, বড় কিছু নয়, নয় কিছু মহিয়ান, ঠিক এইরকম কথা তো আমরা চণ্ডীদাসকেও বলতে শুনেছি, শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা আমাদের বাংলার সহজিয়া ধারার মধ্যে পড়ে। কিন্তু নিশ্চয় আমরা এই দাবি করবো না যে চণ্ডীদাস মার্ক্সবাদী ছিলেন বা সাম্যবাদী ছিলেন, এই দাবি করবো না, কিন্তু সহজিয়া মানবতাবাদী নিশ্চয়ই ছিলেন, যে অর্থে নজরুলও মানবতাবাদী। তো সেই মানবতাবাদীর মানুষের সুবিচার পাবে, মানুষ তার বিকাশের সুযোগ পাবে, মানুষ তার আত্মপ্রকাশের সুযোগ পাবে, মানুষ অন্যায় নিপীড়নের শিকার হবে না। এটাই তো পৃথিবীর যে কোনো সচেতন এবং বুদ্ধিমান এবং অনুভূতিশীল মানুষের দাবি, যে কোনো অনুভূতিশীল মানুষের দাবি, যে মানুষ তার জন্মের জন্য, অথচ আমাদের দেশে এরকম
যুগ যুগ ধরে হয়েছে, কর্মের জন্য নয়, জন্মের জন্য আমার দেশে নিপীড়নের শিকার হতে হয় না, সে নানা কারণে। তো সেইখানে সেই প্রতিবাদ, এখন শূদ্রের কথা আমরা তো ওইটা যেন বলে না যায়, ধর্ম যে জাতের বজ্জাতি, জাতের নামে বজ্জাতি সাপ, জাত জ্বালিয়া খেলছ জোয়া, ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয়তো মোয়া, হুকর জ্বালার ভাতের হাড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। ঠিক ওই কবিতার একদম শেষের দিকে এসে বলছেন, ধর্ম শিখেই তোলা রবে, কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাড়ার এক গোয়ালে স্বর্গ কিংবা নরকে থর। এই যে যে ধর্ম শিখেই তোলা রবে, কর্ম নিয়ে বিচার হবে, এই কথাগুলো তো সাম্যবাদীরই কথা, এই কথাগুলো তো যে কোনো মানবতাবাদীরই কথা। তো নজরুলের সাম্যবাদী বলে আলাদা একটা কাব্যগ্রন্থ আছে, যেমন করে সর্বহারা বলে একটা কাব্যগ্রন্থ আছে। তো যে কোনো দেশে সাম্যবাদের তো প্রথম কথা যে ধনীর ধনে নির্ধনের অধিকার থাকবে। ওই যে কুলি মজুর কবিতায় আমরা পেলাম যে তুমি শুয়ে রবে তেতলার পরে আমরা রহিব নিচে, সে ভরসা আজ মিছে, বা ওই যে আমাদের কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল, তাহলে তোমার যে ক্রোড় ক্রোড় মানে পয়সা ধন, তাতেও আমার অধিকার আছে, কুলি মজুরের অধিকার আছে। এটাই তো সাম্যবাদের বোধহয় প্রথম কথা, যে ধনীর ধনে নির্ধনের অধিকার আছে। তো এইরকম করে সাম্যবাদের এটা যেমন আমরা পাচ্ছি, আর একটা জিনিস আমরা দেখলাম যে নজরুল অনুবাদ করছেন, যেমন ধরুন ওমর খয়ামের কবিতা অনুবাদ করছেন, হাফিজের কোনো কবিতা অনুবাদ করছেন। তো এই প্রথম অনুবাদ নয়, এর আগেও অনুবাদ হয়েছে, ধরুন কান্তিচন্দ্র ঘোষ করেছেন, নরেন্দ্র দেব করেছেন ওমর খয়ামের কবিতার অনুবাদ, কিন্তু সেগুলো অধিকাংশ সময় ফিটজেরাল্ডের ইংরেজি অনুবাদ থেকে। ফিটজেরাল্ড ফার্সি থেকে ইংরেজি অনুবাদ করলেন, তারপর ইংরেজি থেকে বাংলাতে অনুবাদ হলো অধিকাংশ ক্ষেত্রে। কান্তিচন্দ্র ঘোষ জানতেন, ফার্সি জানতেন। তো নজরুল যেহেতু ফার্সিটা ভালো জানতেন, এবং কোথায় থেকে যে ফার্সি শিখেছিলেন তারও কিন্তু কোনো হদিশ পাওয়া যায় না, কোথায় থেকে যে ফার্সি শিখেছিলেন সেটা হদিশ পাওয়া যায় না। ইংরেজিতে একটা কথা বলা হয় যে কিটস সম্পর্কে, কিটস ওয়াজ এ গ্রিক, মানে কিটসের কবিতায় আপনি এত ভাবে গ্রিক অনুষঙ্গ এসেছে। কিটসের কবিতায় মানে ছত্রে ছত্রে, ওই যে ওডনে গ্রেসিয়ান আর্ন বলে একটা কবিতা আছে কিটসের, তো ঠিক সেই রকম করে যদি আমরা এইভাবে বলি নজরুল ওয়াজ এ পার্সিয়ান, ইফ কিটস ওয়াজ এ গ্রিক আর নজরুল ওয়াজ এ পার্সিয়ান। কেন নজরুলের কবিতায়, গল্পে, গজলে, গানে এত ভাবে পার্সিয়ান যে এলিমেন্টস এসেছে, যে সিরাজ শহর, হাফিজ, ওমর খয়াম, এদের কথা। বা ধরুন আমরা দেখলাম যে বাংলা গানে একটা নতুন মানে ধারা তৈরি হলো, তার আগে ছিল না, সেটা হচ্ছে গজল। এই যে গজল গান, ধৈর্যজ্যোতি প্রসাদ মুখোপাধ্যায় একটা সুন্দর লেখা আছে, যে ওই কথা ও সুর বলে ধৈর্যজ্যোতি প্রসাদ মুখোপাধ্যায়ের একটা বই আছে, সেখানে বলছে ধৈর্যজ্যোতি প্রসাদ তো এলাহাবাদে ছিলেন অর্থনীতির অধ্যাপক, এবং একমাত্র রবীন্দ্রনাথের সুর নিয়ে একমাত্র ধৈর্যজ্যোতি প্রসাদের মতামতটাই মানতেন, এতটাই রবীন্দ্রনাথ ধৈর্যজ্যোতি প্রসাদকে মানতেন। তো ধৈর্যজ্যোতি প্রসাদ বলছে যে আরে কলকাতা, দীর্ঘদিন পরে কলকাতায় এলাম, এসে দেখলাম এখানে কাজীর গান আর গজল গানে ছেয়ে গেছে। একসময় কিন্তু যে অনুষ্ঠানে বলুন, কোনো এতে বলুন, তখন কাজীর গানটাই বেশি গাওয়া হতো। এই নিয়ে অবশ্য মজার ইয়েও আছে, অনেক অভিযোগও আছে, যে এতে যখন গেলেন হিজমাস্টার, যে গ্রামোফোন কোম্পানিতে, বাংলা ভাষায় প্রথম গীতিকার, গান লেখে যিনি টাকা পেতেন এবং গান লিখে তার গাড়ি ছিল, নজরুলের গাড়ি ছিল, মানে 4 হুইলার ছিল সেই সময়। আর একজন ছিলেন নজরুলের গানের যিনি সুরকার, অমল দাশগুপ্ত, তারও গাড়ি ছিল। প্রথম বাংলা সংস্কৃতি জগতের প্রথম গীতিকার, এবং প্রথম, যদিও রাখতে পারেনি, দুজনের কেউই রাখতে পারেনি, নজরুলেরও গাড়ি থাকেনি, অমল দাশগুপ্তেরও গাড়ি থাকেনি। তো নজরুলকে এইরকম হয়েছে যে শেষে নজরুল চলে গেলেন, মানে গল্প থেকে, কবিতা থেকে মানে সরে গিয়ে তখন একমাত্র গান লিখছেন। এবং গ্রামোফোন কোম্পানিতে এরকম হয়েছে 10টা গান লাগবে, শিল্পীরা বসে আছে, লাইন দিয়ে শিল্পীরা বসে আছে, নজরুলকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে পান আর চা দিয়ে বাইরে থেকে ছিটকানি তুলে দেওয়া হয়েছে যে 10টা গান চাই। সেই করতে গিয়ে অনেক সময় নজরুলের গানে যদি একটু মানে একদম মানে ইয়ে হয়ে মানে নির্মোহ হয়ে দেখা যায়, নজরুলের বহু গানে যে
ওই মানে অন্তরা সঞ্চারিতে এত সুন্দরভাবে শুরু হয়েছে, তারপরে দেখলে সেই গানটা এমন একটা বাক্য এসেছে, মানে অকাব্যিক বা গানে চলে না এরকম একটা বাক্য এসেছে, এরকম প্রচুর। ঠিক কবিতাতেও তাই, তার আবেগকে ধারণ করে নিজেই তো বলেছেন যে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে। কিন্তু কালের বিচারে তো সেটা হয় না, অনেক সময় সেই সৌন্দর্য সৃষ্টি হয়নি, সাহিত্য সৃষ্টি হয়নি। নন্দন তত্ত্বের দিক থেকে কিন্তু নজরুলের এই হানি ঘটেছে, কবিতার ক্ষেত্রেও ঘটেছে, গানের ক্ষেত্রেও ঘটেছে। তো যা হয়, ধরুন 10 জন মানে শিল্পী অপেক্ষা করছেন, গান লিখে দিতে হবে, তখনই সুর করে দিতে হবে। মানে গ্রামোফোন কোম্পানির নজরুল তখন ট্রেনার, গীতিকার এবং সুরকার, এই ট্রেনার গান শেখাবেন, তারপরে রেকর্ড বেরোবে। সুধীর চক্রবর্তী একটা মজার কথা যে দোহন করা হয়েছে গানগুলো, নজরুলকে একদম নির্দয়ভাবে দোহন করা হয়েছে। এবং দোহন করা হলে যা হয়, সবসময় কালোত্তীর্ণ সৃষ্টি বেরোয় না। নজরুলেরও এরকম বলা হয় যে সেই জন্য ওই বুদ্ধদেব বসুর কালের পুতুল বলে একটা বই আছে, সেখানে অনেক প্রবন্ধ আছে, তার মধ্যে নজরুলকে দুটো প্রবন্ধ আছে। যে সেটা মজার, যে হচ্ছে আমরা যখন সেই ঢাকায় থাকি তখন নজরুল ঢাকায় আসছেন, তা আমরা কবিতা বই পাই না, তো আমাদের বন্ধুদের কারো মামা কলকাতায় গেছে, ডায়েরিতে লিখে এনেছে, বিদ্রোহী কবিতা লিখে এনেছে, তাই আমরা মুখস্থ করে ফেলেছি। তো ঢাকায় গিয়ে বন্ধু মোতাহার হোসেন চৌধুরীর বাড়িতে, কাজী মোতাহার হোসেনের বাড়িতে উঠতেন, বলছে আমরা নজরুলকে ছিনিয়ে নিলাম মোতাহার হোসেনের বাড়িতে। জিজ্ঞেস করলাম লাল পাঞ্জাবি পরেন কেন? তো বলছে যে অনেক দূর থেকে চেনা যায় তাই বলে। এবং ওখানে গিয়ে হচ্ছে যে নজরুলের সাথে আড্ডায় বসলে ঘড়ি দেখার মানুষের কারো আর ইচ্ছে থাকতো না, যে ঘড়ি সময় বয়ে যেত, মানে কাল বয়ে যেত, গান চলছে, আড্ডা চলছে, পান চলছে, পান মানে পান মানে চায়ের পান আর পান, মুখের পান চলছে আর গান চলছে। তো সেই নজরুল ধরুন যে গানগুলো লিখলেন, সেই গানে আমরা যেটা দেখলাম যে কালোত্তীর্ণ হচ্ছে না, কিন্তু সংখ্যার দিক দিয়ে বলা হয়, মানে এও বলছেন কি বলে বুদ্ধদেব বসু বলছেন যে রবীন্দ্রনাথের থেকে সংখ্যা, তা দিয়ে কিছু প্রমাণ হয় না, তা দিয়ে কিচ্ছু প্রমাণ হয় না কার সংখ্যায় বেশি কার সংখ্যায় কম, তা দিয়ে শিল্পের ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে এটা দিয়ে কিছু প্রমাণ হয় না। এরকম বলা হয় যে পৃথিবীর কোনো ভাষাতেই নাকি এত সংখ্যক কোনো একক গীতিকার এত সংখ্যক গান লেখেন। আমাদের সৌভাগ্য সেই গানগুলো, কিন্তু এখানে একটা ছোট্ট অভিযোগ আসবে। একসময় আমরা দেখতাম যে ধরুন একসঙ্গে কত জন নজরুলের গান গাইছেন, মানবেন্দ্র মুখোপাধ্যায়, অঞ্জলি মুখোপাধ্যায়, ধীরেন মিত্র, ধীরেন বসু, পূরবী দত্ত, এরা সব গান গাইছেন। অনুপ ঘোষাল। আজ আর আপনি একজন শিল্পীর নাম বলতে পারবেন না যিনি নজরুল গীতি গান, নজরুলের গানগুলো গান, একজন শিল্পীর নাম বলতে পারবেন না। একজন, হ্যাঁ অনুপ ঘোষাল, একজন শিল্পীর নাম বলতে পারবেন না যে ইনি নজরুলের গানগুলো গান। একজন, একটা প্রতিষ্ঠানের নাম আমাদের এখানে বলতে পারবেন না যে এখানে নজরুলের গানগুলো শেখানো হয়, এরকম নেই। আর আরো দুর্ভাগ্যের কথা, বোধহয় বছর খানেক আগে নবদ্বীপে একটা অনুষ্ঠান হয়েছিল, এটা বলা দরকার, আমাদের এই বইটির সময়ে বলা দরকার। সেইখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলের ছবি ছিল, রবীন্দ্রনাথের ছবি ছিল, পাশাপাশি নজরুলের ছবি ছিল। সেইখানে আপত্তি করা হয়েছিল নজরুলের ছবিটা সরিয়ে নেবার জন্য, এবং সরিয়ে নেওয়া হয়েছিল। ধরুন আমি ধরে নিই যদি 5 জন বিপদগামী কি 10 জন দুষ্ট লোক ওই মানে আপত্তিটা করেছিলেন, কিন্তু যারা উদ্যোক্তা ছিলেন তারা কিন্তু ছবিটা সরিয়ে নিয়েছিলেন। এই পরিস্থিতি কিন্তু আজকে আমাদের, যে নজরুল ধরুন আমাদের এই মানে এতে আমাদের বিভিন্ন সংকটে যখন দেখা গেল, আমরা বলি মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, তখন আমাদের সংকটে নজরুলকে মনে পড়ে। আবার যখন নানা সংকটে পড়ি, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করের লোপাট, আমাদের সংকটে নজরুলকে মনে পড়ে। আমাদের মনে পড়ে যখন ওই নানা জায়গায়, যেমন সর্বাণী বলছিল যদি হয় তাহলে তো কান্ডারি হুঁশিয়ার হবে, আমাদের যখন দেশ নেতাদের, সমাজের কান্ডারিদের যখন মনে করিয়ে দেওয়ার সময় হয় যে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা। আজকে আমরা অনেকেই ডুবছি, ডুবার কিনারে এসে দাঁড়িয়েছি। এই সময়ে বোধহয় আবার
আর একবার নজরুলকে পাঠ করা খুব জরুরি। তবে নজরুল মানেই কিন্তু, যেটা আমি ভেবেছিলাম যে বলবো একটু উল্লেখ করে, যে শুধু কবিতা এবং গান নয়, নজরুলের অজস্র অভিভাষণ আছে, যেটা একটা রহিম পড়েছে, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। এবং যেহেতু ওই অভিভাষণগুলোর মজা কি, তিনি তো স্বতঃস্ফূর্ত, তো ওনার ওই আবেগ, অসম্ভব আবেগ, এই অসম্ভব আবেগ, এই আবেগ নিয়ে অসাধারণ একটা মোতাহার হোসেন চৌধুরীর একটা সংস্কৃতি কথা বলে একটা বই আছে, সেখানে নজরুলকে নিয়ে একটা প্রবন্ধতে অসাধারণ একটা লাইন আছে, যে সংস্কৃতির এই শীতের দেশে বসন্ত এনেছিল নজরুল। সংস্কৃতির এই শীতের দেশে, অ্যাকচুয়ালি আমাদের নিচু স্বর, মাপা হাসি, চাপা কান্নার দেশে যে উচ্চকিত, যেটা অন্যায়, ওই যে দেখিয়া শুনি, আরে আমার অভিযোগের, আমার অভিমানের কি কোনো ব্যাকরণ মেনে ভাষা হয়? আমার অভিমানের যেমন ব্যাকরণ মেনে কোনো ভাষা হয় না, আমার অভিযোগেরও, আমার অন্যায়ের বিরুদ্ধে অভিযোগেরও কিন্তু কোনো ব্যাকরণ মানে ভাষা হয় না, ব্যাকরণ মানি না। তো সেই ব্যাকরণ না মানা নজরুলের ইয়েগুলো কিন্তু আপনার এতে পাওয়া যায়, যে অভিভাষণগুলোতে পাওয়া যায়। যেমন করে আপনারা যদি পড়ে দেখেন তার গল্পগুলোতে, তার কুহেলিকা, তার মৃত্যুক্ষুধা, মৃত্যুক্ষুধা বলে কৃষ্ণগড়ে বসে লেখা উপন্যাস, যে এই অ্যাক্টের যে চাঁদ সড়ক, এবং আজকে যে ঘরওয়াস্পি হচ্ছে, আজকে যে কনভার্সন হচ্ছে, আমরা যে বলি অনেক সময় যে এগুলো কি বলে, মুসলমানরা এসে হিন্দুদের কনভার্ট করেছে, মিশনারিরা এসে হিন্দুদের কনভার্ট করেছে। আরে কনভার্ট এমনি এমনি হয় না, মানুষ দায়ে পড়ে হয়, খিদের জ্বালায় হয়। আমরা খিদের খোঁজ রাখি না। নজরুলের মৃত্যুক্ষুধা পড়লে আপনি দেখবেন কৃষ্ণগড়ের এলাকায়, দেখবেন রানাঘাট কৃষ্ণগড় এলাকায় প্রচুর আছে, চার্চ আছে, ওইখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সব খ্রিস্টান হয়ে যাচ্ছে। এবং এইটা মৃত্যুক্ষুধা, হ্যাঁ আপনার, এবং ওই যে চাঁদ সড়ক এলাকায়, ওই এলাকার সব মুসলমানরা খেতে না পেয়ে ক্ষুধার জ্বালায়, আমরা খেতে না পেলে ইয়ে করি না, মানে তার বাড়িতে খাবার পৌঁছে দেই না, তার চিকিৎসা না হলে যায়। কিন্তু দেখা গেল একজন হিন্দু মুসলমানের দ্বারা আক্রান্ত হলে আমরা খেপে যাই, একজন মুসলমান হিন্দুর দ্বারা আক্রান্ত হলেও আমরা খেপে যাই, কিন্তু খেতে না পেলে খোঁজ নিই না, চিকিৎসা না পেলে খোঁজ নিই না। তো মৃত্যুক্ষুধা উপন্যাসে দেখবেন যে কি ভয়ঙ্কর দারিদ্র, কি ভয়ঙ্কর ক্ষুধার জ্বালায় মানুষগুলো সব দুটো খেতে পাবে বলে কনভার্টেড হয়ে যাচ্ছে। আমরা তো খাওয়ার ব্যবস্থা করিনি, কিন্তু তার কনভার্সনটা আমরা মানে আপত্তি করছি, নানা কটু কথা বলছি। তো মৃত্যুক্ষুধা উপন্যাসটা একটু আপনারা পড়ে দেখবেন। নজরুলের কিছু নাটিকা ছিল, ছোট ছোট মানে আলেয়া, ঝিলিমিলি এরকম নাটিকা, যেগুলো অভিনয় করার মতো, ছোট্ট ধরুন 15-20 মিনিটে করা যাবে এরকম নাটিকা আছে, অসাধারণ নাটিকা। আলেয়া বলে একটা অসাধারণ, সেই মানে আমার প্রায় কিশোর বয়সে পড়েছিলাম, অসাধারণ তার ইয়ে, এবং প্রেমে, এবং নজরুলের প্রেমের যেমন দেখুন একটা মানবিক প্রেম, মানে মানে ছুঁতে পারি, মনে হচ্ছে যেন আমাদেরই প্রত্যেক দিনের প্রত্যেকের মনের কথা, একদম যেন রক্ত মাংসের সম্পর্কে, রক্ত মাংসের যে প্রেমের কথা। তো এই নাটিকাগুলো একটু পড়া দরকার। গল্পগুলো, বক্র সাপ বলে একটা গল্প, আরো যেমন ধরুন অনেক সময় বলা হয় যে ভুল করে বলা হয়, বাঁধনহারা বলে একটা গল্পের বই আছে। আর একটা যেটা বলছিলাম কুহেলিকাতে জাহাঙ্গীর যে চরিত্রটা, সে হচ্ছে স্বাধীনতা সংগ্রামী। সেই সময়ে স্বাধীনতা সংগ্রামে তারা, আমরা অনুশীলন সমিতির কথা জানি, আমরা যুগান্তর মানে দলের কথা জানি, সেই সময় যে এই এগুলো এরা সব স্বাধীনতার জন্য ইয়ে করছে। এবং যখন ধূমকেতু বের করা হলো, ধূমকেতুতে একদম, আর আরেকজনের কথা বলি, সাংবাদিক নজরুলের কথা, সেই নজরুল সম্পাদকে লিখত ধূমকেতুতে, লাঙ্গলে, নবযুগে যে, এবং সেগুলো অত্যন্ত জোরালো এবং অত্যন্ত বলিষ্ঠ ভাষায় লেখা। এইরকম মানে ধূমকেতুতে একটা সম্পাদক লিখেছে, ভারতের 1 ইঞ্চি পরিমাণ জমি ব্রিটিশের অধীনে থাকবে না, ভারতবর্ষের 1 ইঞ্চি পরিমাণ জমি ব্রিটিশের অধীনে থাকবে না, এটা সম্পাদকীয়। এবং নজরুল কবিতা করে করে সম্পাদকীয় গুলোর অসাধারণ হেডিং দিতেন, মানে মহান্তের মোহভঙ্গ বলে এরকম, যেমন ধরুন একটা সম্পাদকের মানে হেডিং, যেমন বারিন ঘোষদের যখন বন্দী করা হলো তখন তাই দিয়ে হেডিং, এবং সেই হেডিং গুলো এগুলো খুব বেশি সংকলিত হয়নি বা আলোচিত হয়নি। সাংবাদিক নজরুল, আরো দুটো তিনটে ইয়ে বলা যায়, যে মানুষ আধুনিক হলে তো আধুনিক মানে যুগের আধুনিক ইয়েগুলোকে গ্রহণ করবে। নজরুল অভিনয় করেছিলেন সিনেমায়, ধ্রুব বলে একটা সিনেমায় নারদের চরিত্র অভিনয় করেছিলেন।
নারদের ভূমিকায় সেখানে একদম পুরো ধুতি পাঞ্জাবি পরা নারদের ভূমিকায় একদম জটা লাগানো মানে লম্বা লম্বা তো সেই নারদের ভূমিকায় অভিনয় করেছিলেন। আর নজরুল সুরকার, এই যে আমরা সিনেমার যে সুর হয় না, সঙ্গীত পরিচালক, সুরকার নয়, সঙ্গীত পরিচালক। বেশ কয়েকটা বেদের মেয়ে বলে বোধ একটা আর কি বলে ধ্রুব যে সিনেমা, সেটাতেও কিন্তু সঙ্গীত পরিচালকের করছেন। তো এইগুলো একটু আমাদের খোঁজ খবর করা দরকার। সাংবাদিক নজরুল, গল্পকার নজরুল, অভিভাষণ লিখছেন যিনি নজরুল, যে নজরুল চিঠি লিখছেন, সেই চিঠিতেও আমরা প্রিন্সিপাল ইব্রাহিম খাকে লেখা একটা চিঠি, তা প্রায় মুসলমানরা প্রায় নজরুলকে এইরকম করছে যে পেয়েছি, আমাদের একটা আমাদের কথা বলবে এরকম একজনকে পেয়েছি। তো সেই চিঠিতে লিখছেন যে আপনারা কি মনে করলেন যে আমি শুধু মুসলমানদের কথা বলার, এই যে যেটা এতেও অভিভাষণটা রহিম যেটা পড়লো, যে আমি সকল কালের সকল যুগের সকল দেশের হয়ে আমি কথা বলার জন্য এসেছি, আমি এই দেশে জন্মেছি বলে, এই সমাজে জন্মেছি বলে, ঘটনাচক্রে হয়তো সে মুসলমান সমাজে জন্মেছে বা ভারতবর্ষে জন্মেছে বা বাংলাদেশে জন্মেছে। তো ওই রকম ওখানেও প্রিন্সিপাল ইব্রাহিম খাকে লিখছেন যে এইরকম যদি ভেবে থাকেন, এবং নজরুলের যে বিরোধিতা মুসলমান সমাজ থেকে ভয়ঙ্কর এবং কাফের বলতে, এবং তখন ছাত্র অনেক পত্রপত্রিকায়, মুসলমান সম্পাদিত পত্রপত্রিকায় সওগাতে ছাপা হতো, মোহাম্মদীতে কিছু ছাপা হতো, মুসলিম ভারতে ছাপা হতো, বাকি পত্রপত্রিকায় ছাপা হতো না। এইগুলো, এবং নজরুল বোধহয় বাংলা ভাষার অসাম্প্রদায়িকতম না বলে সন্দীপন চট্টোপাধ্যায়ের ভাষা ধার করে নিলে না সাম্প্রদায়িকতম মানুষ, সন্দীপন চট্টোপাধ্যায় বলেন অসাম্প্রদায়িক বললে বোধহয় কিছুটা সাম্প্রদায়িকতা থেকে যায়, সেই জন্য আমরা যদি না সাম্প্রদায়িকতা বলি তাহলে বোধহয় একদম নাস্তিকের মতো না সাম্প্রদায়িক হলো। তো নজরুল বোধহয় বাংলা ভাষার না সাম্প্রদায়িকতম কবি। কিন্তু যে শনিবারই চিঠিতে যেমন প্রতিবার করা হতো, তো তেমনি নানাভাবে সেই সময়ে নজরুলকে লাঞ্ছনারও শিকার হতে হয়েছে। তার জবাব কিছু কিছু চিঠিতে আছে, কিছু কিছু অভিভাষণে আছে। ওইটা রহিম যেটা পড়লো সেটা সম্ভবত মুসলিম ইনস্টিটিউটে ওইটা পড়া হয়েছিল, এবং তার কিছুদিন পরেই নজরুল অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, 41 সালে। এবং নজরুলের আরেকটা পাওয়া যায় যে এই যে কেউ মারা গেলে এলিজি, বাংলা ভাষায় বোধহয় শ্রেষ্ঠ এলিজি গুলো নজরুলের হাত দিয়ে এসেছে। কেউ মারা গেলে, বা যেটা ইংরেজি সাহিত্যে দেখা যায় যে এলিজি লেখা, কেউ মারা গেলে, যেমন চিত্তনামা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মারা যাবার পরে চিত্তনামা বলে একটা প্রায় বই লিখে ফেলে, একটা কাব্যগ্রন্থ লিখে ফেলে। রবিহারা বলে যে কবিতাটা রবীন্দ্রনাথের মৃত্যুর পরে, দেখবেন সত্যেন্দ্রনাথ দত্ত মারা যাবার পরে সত্যেন্দ্র প্রয়াণ গীতি বলে একটা কবিতা আছে, যে এইগুলো বাংলা ভাষার শ্রেষ্ঠ এলিজির মধ্যে পড়ে। এইগুলো আলাদাভাবে যদি চর্চা, এই যে এইগুলো এগুলো এলিজি হিসেবে বাংলা ভাষার শ্রেষ্ঠ এলিজির মধ্যে এগুলো পড়ে। এগুলো যদি আমরা একটু খেয়াল রাখি, এগুলো যদি একটু চর্চা করি, আমরা গান করলাম, কবিতা করলাম, তবু এখানে মুক্তক স্মরণ করেছে, একটা সন্ধ্যা আমরা আলাদা করে নজরুলকে নিয়ে কথা বললাম। তো এই রবীন্দ্রনাথ নজরুল যাদের কথাই আমরা বলি না কেন, তারা তো কোনো একটা বিশেষ দিনে, বিশেষ সময়ে, বিশেষ সন্ধ্যায় স্মরণ করলাম আর আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল, এটা নয়, যেটা আমরা সাধারণত এইটাই করে থাকি। তো যদি আমরা এগুলো পড়ি, যদি আমাদের চর্চার মধ্যে এগুলো রাখি, তাহলে বোধহয় আমরা যে আমাদের বৈরী যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সে বৈরী সময়টাকে পেরোনোর বোধহয় আয়ুধ পেতে পারি, এটা বলে আমার মনে হয়। আর নজরুলের চর্চা করুন না। বাংলা একাডেমি থেকে 7টা খণ্ডে নজরুল রচনা সমগ্র এখন পাওয়া যায়। 7টা খণ্ডে, খুব বেশি দাম না, যেহেতু বিক্রি হয় না, এটা নজরুল শতবর্ষের সময় করা হয়েছিল, আজ থেকে 25 বছর আগে করা হয়েছিল। যেহেতু কম বিক্রি হয়, তার মানে সেই 25 বছর আগের এই সংস্করণ ওটা পাবেন। দেখা গেল যে হয়তো কোনোটা 200 টাকা, কোনোটা 150 টাকা, এরকম 700 কথার 750 কথার বই 7টা খণ্ডে আছে। এগুলো একটু পুরো না, একটু করে অল্প দামে কিছু বই পাওয়া যায়, যেমন মোজাফফর আহমেদের যেমন নজরুল স্মৃতিকথা, ওই বইটা এখনো পাওয়া যায়। আর একটা বই বলবো, ছোট্ট চটি বই, সাহিত্য একাডেমি থেকে বের করেছিল গোপাল হালদারের লেখা কাজী নজরুল বলে। নজরুলের ওই তখন মেকার্স অফ ইন্ডিয়ান লিটারেচার বলে একটা সিরিজ করা ছিল, ওটা বইটা মূলত ইংরেজিতে লেখা, পরে সেটা বাংলা অনুবাদ করা হয়েছিল, এবং সেটা সাহিত্য একাডেমিতেও বোধহয় 15-20 টাকা দাম হবে। এই বইগুলো পড়বেন, তাতে নজরুলের, যেহেতু ওই রকম গোপাল হালদারের মতো অত
কি বলবো, একটা মনীষী প্রতিম একটা মানুষ লিখছেন এবং প্রায় নজরুলের সমসাময়িক, সেই জন্য এই বইগুলো খুব জরুরি। আর একটা কথা বলে আমি শেষ করব, যে কোনো বলা হয় বড় কবি বা বড় লেখক, যেটা আমাদের বাংলা সাহিত্যে আমরা দেখেছি রবীন্দ্র অনুসারী কবি, যে প্রভাব একজন বড় কবি বা একজন বড় লেখক তার সমসাময়িক বা তারপরে এদেরকে প্রভাবিত করবে, কে কত প্রভাবিত করছে, এটা দিয়ে কিন্তু তার শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয়। যেমন করে আমরা জীবনানন্দের ক্ষেত্রে দেখি, বাংলা ভাষায় এখন লিখতে গেলে জীবনানন্দ একদম জমের মতো এসে দাঁড়িয়ে থাকে, মানে জীবনানন্দকে এড়িয়ে বাংলা ভাষায়, অশোক মিত্রের ভাষায় যে বাংলা ভাষার যে ক্ষতি করেছিলেন, জীবনানন্দের অনুকারী হয়ে গেলেন। তাই দিয়ে কিন্তু বড় সৃষ্টি হয় না, কিন্তু সেই কবি কতটা বড়, তিনি কতটা মহৎ, তিনি কতটা শ্রেষ্ঠ, সেটা কিন্তু বোঝা যায়, যেটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে বোঝা যায়, যেটা নজরুলের ক্ষেত্রে বোঝা যায়। নজরুল আর জীবনানন্দ একই বছরে জন্ম। আমার দুর্ভাগ্য যে আমি নজরুল এই জীবনানন্দের সব আগে পড়েছিলাম বনলতা সেন, তারপরে পড়েছিলাম ধূসর পাণ্ডুলিপি, তারপরে পড়েছিলাম ঝরাপালক। ঝরাপালক পড়ে আমার মনে হয়েছিল এই বইটা যদি আমি না পড়তাম আমার ভালো হতো। তো ঝরাপালক পড়ে মনে হয়েছিল যে যদি শুধু মানে মলাটটা উল্টে দিয়ে নজরুলের কবিতা বলে বইটা চালানো যায়, মানে এইরকম যে একজন সমসাময়িক কবির উপরে আরেকজন কবি কতটা, এবং আরেকজন বড় কবির উপরে, এবং তারপরে যেহেতু জীবনানন্দ নিজেও বড় কবি, সেটা ঝরাপালকে নিশ্চয়ই তিনি বেশি দিন থাকলেন না, তারপরে তো তার নিজস্ব ভাষা, নিজস্ব নিয়ে চলে এলেন, এবং সর্বগ্রাসী বাংলা কবিতার সর্বগ্রাসী প্রতিভা নিয়ে জীবনানন্দ এলেন এবং আমাদেরকে সব গ্রাস করে ফেললেন। তো এই কথাগুলো আলোচিত হওয়া দরকার। নজরুল খুবই প্রাসঙ্গিক আমাদের আজকে সময়ে। আমরা এগুলো একটু পড়ি না, আপনারা একটু পড়ুন নজরুল সম্পর্কিত বইয়ের থেকেও নজরুলের লেখাগুলো পড়ুন, তার কবিতাগুলো, গানগুলো। যেমন দেখবেন আমি মাঝে চেষ্টা করছিলাম যে এতে সব্যসাচীর কবিতাগুলো ইউটিউবে খুব কম পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায়, খুবই কম পাওয়া যায়, এলেবেলে বহুজনের চলে আসে, কিন্তু কম পাওয়া যায়। তাহলে যে এইটা আমি খোঁজ করেছি, এটা দেখবে তুমি পাবে না। এই যে তুমি যে অভিবাসনটা করবে, এটা সব্যসাচীর আছে, পাবে না। অদ্ভুত এগুলো, এটাতে কোন একটা মন কাজ আমার করে। একটা ক্যাসেট ছিল, সেটাতে পেয়েছি। মানে নিশ্চয়ই আমরা তো সেই ক্যাসেটেই শুনেছি, কিন্তু আজ তো আর ক্যাসেটের যুগ নেই, আজ তো আর সিডির যুগ নেই, আজ তো ইউটিউবের যুগ। ইউটিউবে কিন্তু সব পাওয়া যাচ্ছে, কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে না। ইচ্ছে করে রাখেন এগুলো কিন্তু এই যে ওপার বাংলা থেকেও নেই। হ্যাঁ, মানে ইউটিউবে থাকলে তো কনভার্ট করে মানে পেন ড্রাইভে এনে কিছু করে করা যাবে না? আচ্ছা, আমি একটা দুটো করার চেষ্টা, দিদি, কিন্তু আমি আমার প্রায় শেষ হয়ে এসেছে, হ্যাঁ, ঠিক। তারপরে আমরা না, কথোপকথন না, করব। একদম শেষ হয়ে এসেছে, এই যে যেগুলোর কথা বললাম, একদম শেষে এসে গানের আরেকটা জায়গা বলে আমি শেষ করব। নজরুল শ্যামাসঙ্গীত যেগুলো লিখলেন, সম্ভবত বাংলা ভাষায় রামপ্রসাদের পরে এত ভালো শ্যামাসঙ্গীত বোধহয় আর কেউ লিখতে পারে না। যে মানুষটি লেখেন যে আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, যে মানুষটি লেখেন, বা আমার কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে গালি, আমার মা কে দিয়েছে গালি, মাকে কে দিয়েছে কে দিয়েছে গালি, আমার এই যে ধরুন নজরুলের যে শ্যামাসঙ্গীতগুলো, ঠিক একইভাবে এই বাংলায় ভাষাদীর্ণ মুসলমানদের মধ্যে দীর্ঘদিন একটা সমস্যা ছিল যে বাঙালি মুসলমানের মাতৃভাষা কি হবে, উর্দু হবে না বাংলা হবে। এই নিয়ে দীর্ঘদিন, বিশেষ করে শিক্ষিত মুসলমানদের মধ্যে, মানে চাষবাস করা মুসলমান, শিক্ষিত মুসলমানরা বাড়িতে বাংলা বললেও দেখা গেল রাস্তায় বেরোলে আর বাংলা বলতো না, নিজেদের মধ্যে উর্দুতে বা ফার্সিতে বলার চেষ্টা করতো। এবং বাঙালি মুসলমানের মাতৃভাষা কি হবে তাই নিয়ে মুসলমান সম্পাদিত পত্রপত্রিকায় দীর্ঘদিন ধরে মানে একটা তর্ক চলেছে, দীর্ঘদিন ধরে লেখালেখি চলেছে। যাদবপুর থেকে অসাধারণ একটা বই বেরিয়েছে, আপন হতে বাহিরে আসা, যে বাংলা ভাষা, বাঙালি মুসলমানদের সম্পাদিত বিভিন্ন পত্রপত্রিকায় বাংলা ভাষা সংক্রান্ত তাদের যে বিতর্কগুলো, সেগুলোর খুব সুন্দর একটা বই বেরিয়েছে। তো নজরুল বোধহয় বাঙালি মুসলমানকে একটা ভাষা দিলেন। দেখুন, উৎসব সবার লাগে, উৎসব লাগেই,
মানে নাস্তিকতম মানুষটিকেও আমি বলতে শুনেছি, আমার জানা, আমার চেনা জানা নাস্তিকতম মানুষটিকেও বলতে শুনে, মানে জন্মাষ্টমীর দিন ওই এটা কিন্তু ওই যে বড়াটা কিন্তু আমার ভালো লাগে, উৎসব লাগে মানুষের জীবনে, যে কোনো উপলক্ষে হোক উৎসব লাগে। তো যে কোনো গোষ্ঠী, যে কোনো ভাষী মানুষের তো উৎসব লাগে। তো বাঙালি মুসলমানকে বোধহয় নজরুল ভাষা দিবেন। দেখবেন ঈদের সময় যে মমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ বলে, দেখবেন আজ মহরম, মহরম নিয়ে নজরুলের একটা কবিতা আছে, ফাতিহা দোহাজ দাম বলে একটা কবিতা আছে, যে এই যে কারবালার এটা দেখতে যে কামাল পাশা, ওখানেও যে বলেছে এই যে বাঙালি মুসলমানকে নজরুল ভাষা দিলেন, ভাষাহীন খানিকটা দিয়েছিলেন, মীর মোশাররফ হোসেন দিয়েছিলেন, একজন মেইন স্ট্রিমের সাহিত্যে এসে, মেইন স্ট্রিমের লেখালেখি করতে এসে, যে তাদের খানিকটা আগে যে কবিতাটা শুনছিলাম যে ওই বাচ্চারা করছিল, তাদের ওখানে বলছিল যে শিরনি খাওয়া, শিরনি খাতে, আর পরেও দেওয়ার একটা কবিতা শোনা, এই যে শিরনি শব্দটা, শিরনি হচ্ছে প্রসাদেরই, যদি আমি বলি মুসলিম সংস্করণ হচ্ছে শিরনি, প্রসাদেরই মুসলিম সংস্করণ হচ্ছে শিরনি। ধরুন যে মিষ্টি একটু হালুয়া টাইপের খেতে দেওয়া হবে, শিরনি খেতে দেওয়া হবে। তো এই জায়গাটাও জরুরি। একই লোক শ্যামা সঙ্গীত লিখছেন, আবার ইসলামিক গানও লিখছেন, কি বলে কাবার জিয়ারতে কে যাও মদিনায়, আমার আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। যে এই কথাটা বাংলা ভাষায় এর আগে এই কবিতা ছিল না, বাংলা ভাষায় আগে এই ভাষায় কবিতা লেখা হয়নি, এটা নজরুলের অবদান। তা আমরা এই নজরুলকে যদি মনে রাখি, যে নজরুল সাম্যবাদী লিখছেন, যে নজরুল সর্বহারা লিখছেন, যে নজরুল ওমর খয়ামের কবিতা অনুবাদ করছেন, পৃথিবীর মানে ইতিহাসে এরকম বলা হয় যে ওমর খয়াম যে যতটা অনুদিত হয়েছে, খুব কম কবি, নিশ্চয় মাথার উপরে শেক্সপিয়ার থাকবেন, খুব কম কবি এতটা অনুদিত হয়েছেন, যে তার রুবাই। এবং নজরুলের স্বার্থ দিয়েছে, যেহেতু তিনি ফার্সি ভাষাটা জানতেন, তাই রুবাইয়ের অনুবাদগুলো, এবং আর একজন বহুভাষাবিদ মুস্তফা আলীও বলছেন, মুস্তফা আলী ভূমিকা লিখেছিলেন যে কাজীর যে অনুবাদ সে মূল অনুসারী। তো এই কথাগুলো মনে রেখে আমরা নজরুলকে যদি স্মরণযোগ্য মনে করি, যদি চর্চাযোগ্য মনে করি, তাহলে আমাদের চর্চা করা দরকার, স্মরণ করা দরকার, এবং চর্চার মধ্যে না রাখলে হারিয়েই যাবে। কিন্তু যেমন করে হারিয়ে যাচ্ছে নজরুলের গানের শিল্পী নেই, নজরুলের গানের শিক্ষা কেন্দ্রগুলোও নেই, স্কুলে ব্যবস্থা করা হচ্ছে, সে তো হবেই, এর পিছনে মানে নানা কারণ থাকতে পারে, কিন্তু নেই, এটা তো সত্য। আজকে যেমন একদম মানে এইটা আমি বলবো, মানে ভেবেছিলাম যে কথাটা বলবো, যে একজন গায়ক বা একজন মানে গায়িকার নাম বলুন যিনি ইনি নজরুলের গান করেন, একজন বলতে পারবে না এই মুহূর্তে বাংলা ভাষায়, বাংলা সংস্কৃতি জগতে একজনের নাম করতে পারবে। তো এইটুকুই আমরা নজরুলের একটু চর্চা করি সবাই, যদি এটা করি, পড়াশোনাটা করি, বাংলা ভাষায় আরবি ফার্সি ব্যবহার নিয়ে